শুভকামনা এনজেডিসি পরিবার এবং তার বাইরের সকল শিক্ষার্থীদের জন্য। আমরা আজ আমাদের এই পর্যায়ের তৃতীয় ক্লাসের সাথে তোমাদের পরিচিত করাচ্ছি। আমরা প্রথম ক্লাসে যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে আমরা একটা ইঞ্জিন তৈরি করতে চাই। দ্বিতীয় ক্লাসে আমরা সেই ইঞ্জিন তৈরি করার পিছনে যাদের কন্ট্রিবিউশনগুলো আছে তাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। সেই ক্ষেত্রে আমরা দুটা গুরুত্বপূর্ণ টপিকসকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। একটা তাপশক্তি, একটা তাপমাত্রা। তাপশক্তিকে আমরা কাজে রূপান্তর করতে চাই। তাপশক্তিকে আমরা সরাসরি কাজে রূপান্তর করতে পারি না, বাট তাপশক্তিকে কাজে রূপান্তর করা সম্ভব মাধ্যম ব্যবহার করে। আমাদের আজকের সেশনের যেটা উদ্দেশ্য হবে বা টপিকস হবে এই মাধ্যমটাকে তোমাদের সাথে পরিচিত করা। এর মধ্যে মাধ্যমের গুরুত্বটা আমরা বলার চেষ্টা করলাম যে মাধ্যমটা কেন দরকার। আমরা জানি যে তাপশক্তি সরাসরি কাজশক্তিতে রূপান্তর হবে না, আমরা মাধ্যমের সাহায্যে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারব। তা আমরা এই মাধ্যমে কি ব্যবহার করব? আমরা বলি যে এই মাধ্যম হিসেবে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা গ্যাস। কোথায় ব্যবহার করব? আমরা এই তাপ ইঞ্জিনকে ব্যবহার করার জন্য আমরা সিস্টেমের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। এটা একটা সিস্টেম। এই জায়গাতেই আমাদের কার্যনির্বাহক বস্তু বা গ্যাস বা মাধ্যম এটা আমরা ব্যবহার করব। আর এই গ্যাস, এই মাধ্যম এখানে কিভাবে তাপকে কাজে রূপান্তর করবে সেই প্রক্রিয়াটা আমরা একটু এই লেসনে ক্লিয়ার করার চেষ্টা করছি। ফার্স্ট আমরা গ্যাস ব্যবহার করছি। তোমরা এর মধ্যেই আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একদম শেষ অধ্যায়ে আমরা গ্যাসের সাথে পরিচিত আমাদের হওয়া আছে। সেখান থেকে আমরা জানি যে গ্যাসের গুরুত্বপূর্ণ তিনটা ধর্ম, একটা চাপ, একটা আয়তন, একটা তাপমাত্রা। আমরা কেন গ্যাসকে গুরুত্ব দিই? কারণ গ্যাসের মধ্যে একটা শক্তি থাকে, যে শক্তিটাকে আমরা অন্তস্থ শক্তি বলে প্রকাশ করতে চাচ্ছি। গ্যাসের এই শক্তিটাই আমরা ব্যবহার করতে চাই। আমরা সেই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়ে গ্যাসে যে শক্তিটা আমরা বের করা শিখলাম, সেই সমীকরণটা যদি সরাসরি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো সমীকরণটা ছিল এই রকম: পিভি সমান সমান 1/3 mnc²। এখানে পিভি এটাকে আমরা শক্তি বলতে চাই বা কাজ বলতে চাই। 1/3 কনস্ট্যান্ট, এম গ্যাস অণুর ভর, এন কতগুলো গ্যাস অণু তুমি ব্যবহার করলে, সি গ্যাস অণুসমূহের গড় বর্গবেগের বর্গমূল। সো এই লেসনে আমরা এই টপিকসগুলো খুব গুরুত্ব দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি শক্তির পরিমাণটাকে বের করে নিয়ে আসতে। আমরা গ্যাসের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। এই শক্তি দুটা শক্তির সমন্বয়, একটা কাইনেটিক এনার্জি, একটা পটেনশিয়াল এনার্জি। আমরা পটেনশিয়াল এনার্জির যে কনসেপ্ট, এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসের অণুগুলো যখন মুক্তভাবে বিচরণ করে তখন আমরা বলি তার পটেনশিয়াল এনার্জিটাকে আমরা এই পর্যায়ে বিবেচনায় আনতে চাচ্ছি না। সো একটা গ্যাসের অন্তস্থ শক্তি বলতে তার গতিশক্তিটাকেই আমরা এই পর্যায়ে আমরা বোঝাতে চাচ্ছি। সো একটা গ্যাসের মধ্যে কতটুকু গতিশক্তি আছে সেই গতিশক্তির ব্যাপারটাই আমরা ক্লিয়ার করে এটা বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট, কিভাবে আমরা গতিশক্তির ব্যাপারটাকে পরিমাপ করতে পারবো? ফার্স্ট আমরা যদি বলতেই পারি দ্যাট ইজ 1/3 2/2 mnc²। দ্যাটস 2/3 half mnc²। That's
2/3, that's PV equal E বা kinetic energy. So kinetic energy 3/2 PV, এই শর্তে 3/2 that is nRT. So kinetic energy সমান সমান 3/2 nRT. গ্যাসের অন্তঃস্থ শক্তি that's U, kinetic energy plus potential energy, kinetic energy 3/2 nRT plus 0, that's U 3/2 nRT. এই ইউ যেকে আমরা গ্যাসের অন্তঃস্থ শক্তি বলতে চাচ্ছি। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি যাওয়ার চেষ্টা করি, সেখানে আমরা বলার চেষ্টা করলাম dq সমান সমান du প্লাস dw। du এই কনসেপ্টটাই আমরা ইউ এর জায়গা থেকে আনছি। সো আমরা যে মাধ্যমটা ব্যবহার করছি, সেই মাধ্যমে কতটুকু শক্তি আছে, সেই শক্তির পরিমাণটা আমরা এই সমীকরণের সাহায্যে বের করতে পারি। তাহলে আমরা ডিকিউ কতটুকু তাপশক্তি দিচ্ছি, আমরা যে কার্যনির্বাহক বস্তু ব্যবহার করলাম তার অন্তঃস্থ শক্তির পরিমাণ কতটুকু আর কতটুকু কাজ সে সম্পন্ন করবে, এটা আমরা অন্তঃস্থ শক্তির কাছ থেকেই আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি। সো এই পর্যায়ে আমরা যদি অন্তঃস্থ শক্তির সাথে পরিচিত হই, তাহলে আমাদের গ্যাসে যে অন্তঃস্থ শক্তির যে জায়গাটা আমাদের আছে ডিইউ, দ্যাটস 3/2 nR dt বলতেই পারি, বা এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমাদের অন্তঃস্থ শক্তির সমীকরণ নামে পরিচিত হবে। আমরা যদি মাধ্যম অন্তঃস্থ শক্তির পর গ্যাসের আরও দুটো গুরুত্বপূর্ণ টপিক্সের সাথে যদি পরিচিত হই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিপি, আমরা যদি গ্যাস ব্যবহার করি, গ্যাসের ইন্টারনাল কোন কোন ক্যারেক্টারগুলো এই ইঞ্জিনে ভূমিকা রাখবে, সেই ভূমিকার জায়গাগুলোকে আমরা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সো আমরা সিপির সাথে পরিচিত হতে চাচ্ছি। সিপিটা কি? আমরা যেটা বলতে চাচ্ছি, সিপি সিপি স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের জায়গাটা আমরা সবাই জানি, এটা একটা বৈশিষ্ট্য। এটা কঠিন পদার্থেরও আছে, তরল পদার্থেরও আছে, বায়বীয় পদার্থেরও আছে। আমরা এই পর্যায়ে আপেক্ষিক তাপ সম্পর্কে একটু যদি পরিষ্কার ধারণা নিতে পারি, তাহলে সিপি, সিভি, গামা এদের সাথে একটা সম্পর্কটা আমাদের জন্য খুব ভালো মতো ব্যবহার করতে পারবো। আপেক্ষিক তাপের জায়গাটা একটু ক্লিয়ার করো। আমরা আপেক্ষিক তাপের সমীকরণ থেকে জানি এইচ সমান সমান ms ডেল থিটা। এইচ তাপশক্তি, m ভর, s দ্যাট ইজ আপেক্ষিক তাপ, ডেল থিটা তাপমাত্রার পার্থক্য। তাহলে খুব স্বভাবতই আমরা যদি আপেক্ষিক তাপের সমীকরণটা লিখতে চাই, তাহলে আমরা যেটা লিখব দ্যাট ইজ এইচ এম ডেল থিটা। যদি আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে এটার একক দ্বারা করাই, তাহলে আমরা লিখব জুল পার কেজি পার ক্যালভিন। আমরা যেহেতু গ্যাস পড়ছি, আমরা গ্যাসের ক্ষেত্রে যখন আমরা আপেক্ষিক তাপের কনসেপ্টটা যাব, তখন আমরা এসকে সি দ্বারা, এইচকে কিউ দ্বারা, দ্যাটস এম, দ্যাটস ডেল টি, এর একক যেটা আমরা বলতে চাবো দ্যাট ইজ জুল পার মোল পার ক্যালভিন। জুল পার মোল পার ক্যালভিন।
আমরা কঠিন এবং তরলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা দিই, সেখানে আমরা বলি একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপ দরকার তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। মজার ব্যাপার হলো যে যখন আমরা কঠিন এবং তরল পদার্থে থাকি তখন তার তাপমাত্রা পরিবর্তন করার জন্য আমরা বাইরের তাপের উপর নির্ভর করি, কিন্তু যখন আমরা গ্যাসীয় পদার্থের কাছে যাই আমরা জানি যে গ্যাসের যে 3টা গুরুত্বপূর্ণ প্যারামিটার, একটা চাপ, একটা আয়তন, একটা তাপমাত্রা, এদের সাথে সম্পর্কিত। আমরা যদি বাইরে থেকে তাপের সংস্পর্শে নাও আনি, আমরা গ্যাসের ক্ষেত্রে জানি যে আয়তনের সাথে চাপের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। সো আপেক্ষিক তাপে যে তুমি তাপমাত্রার পরিবর্তনটা করতে চাচ্ছ, এই গ্যাসের ক্ষেত্রে আমি দুইভাবে তার তাপমাত্রাটা পরিবর্তন করতে পারি। এক, বাইরে থেকে তাপের সংস্পর্শে এসে, অথবা আমরা গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন করতে। এই চাপ এবং আয়তন ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ভূমিকা রাখে বলে গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ দুটা, একটা স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, একটা স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। তো যখন স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলি তখন যেটা আমরা বলতে চাই দ্যাট ইজ সিপি। সিপিতে যেটা আমরা বুঝাই যে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপ দরকার হবে সেটা হবে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। ঠিক একইভাবে যদি আমরা সিভির কথা বলতে চাই, দ্যাটস কিউ, দ্যাটস এম, দ্যাটস ডেল টি, এখানে আমরা যেটা বলতে চাবো আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপ দরকার হবে সেটা হবে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। এই দুজনেরই একক জুল পার মোল পার কেলভিন। সিপি সিভি দুটো গ্যাসীয় রাশি, আমরা এটা ক্লিয়ার করলাম, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিভির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যেটা আমরা বলতে চাই বা যেটা আমরা বলি যে সিপি গ্রেটার দেন সিভি। এই সিপি সিভি থেকে কেন বড় হবে এই লজিকটা আমরা একটু ক্লিয়ার করতে চাচ্ছি আমাদের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের হাত ধরে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা যেটা সবাই জানি বা যেটা আমাদের দেখার যে কিভাবে চাপ এবং আয়তন ভূমিকা রাখে গ্যাসের ক্ষেত্রে। ফার্স্ট, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিডাব্লিউর এই পর্যায়টা আমরা যদি ক্লিয়ার করি, ডাব্লিউতে যেটা বোঝায় দ্যাটস কাজ সমান সমান বল গুণ সরণ। আমরা যদি এটা বলতে চাই চাপ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ, সেক্ষেত্রে আমরা যেটা বলি দ্যাট ইজ এফ সমান সমান পি এ। আমরা এই এফ এর এই ভ্যালুটা যদি এখানে পুট করি দ্যাট ইজ পি এ ইন্টু এস, এ এস দ্যাট ইজ পিভি। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজের জন্যে আমরা আমাদের সমীকরণটা ডিডাব্লিউ ইকুয়াল পিডিভি লিখতেই পারি। সেই ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সমীকরণ ডিইউ প্লাস পিডিভি। এবার আমরা সিপির ক্ষেত্রে যদি ব্যাপারটা দেখতে চাই, সিপির ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি হবে, তা যেটা আমরা জানি সবাই, সিপি চাপ স্থির রাখা হলো। চাপ যদি আমরা পরিবর্তন নাও করি আয়তনের পরিবর্তন হবে, আর আয়তন পরিবর্তন হওয়ার কারণে এখানে একটা বাহ্যিক কাজ সম্পন্ন হবে, আর এই কাজ সম্পন্ন করার জন্যে আমাদের তাপের প্রয়োজনটা বৃদ্ধি পাবে। তাহলে সিপির যে সংজ্ঞাটা আমাদের ছিল 1 মোল গ্যাসের তাপমাত্রা চাপ স্থির রেখে
1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপশক্তি দরকার সেটা হলো আমাদের স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। সেই ক্ষেত্রে যেটা আমরা বলতে চাচ্ছি যে চাপ স্থির রাখার কারণে আমাদের বাহ্যিক কাজ সম্পন্ন হবে এবং এই বাহ্যিক কাজ সম্পন্ন হওয়ার জন্য আমাদের অতিরিক্ত তাপের দরকার হবে, আর এই অতিরিক্ত তাপের জন্য আমাদের সিপিতে তাপটা বেশি প্রয়োজন হবে। আর এই সিপিতে বেশি তাপ লাগার কারণে আমরা যদি বলতেই চাই সিপি সিভি থেকে বড়, তাহলে একটু অসম্পূর্ণ থাকবে, কারণ সিভির কথাটা আমাদের বলা হয়নি। যদি সিভির কাছে আমরা যাই, সিভি কি বলে যে আয়তন স্থির রেখে, তা আমরা যদি আয়তন স্থির রাখি, আমরা এই সমীকরণটার দিকে যদি খেয়াল করি, তাহলে এই সমীকরণে যেটা আমরা দেখব যে আয়তন স্থির করলে ডিভির মানটা 0 হবে, আর এই ডিভির মানটা যদি 0 হয় তাহলে ডিকিউ সমান সমান ডিইউ। সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে আমরা যে তাপশক্তিটা প্রয়োগ করছি সেই তাপশক্তিকে কোনো বাহ্যিক কাজ সম্পন্ন করতে হচ্ছে না। তাহলে আমাদের তাপ যে কাজটা করবে শুধুমাত্র গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবে। সেই ক্ষেত্রে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে সিপি যতটুকু তাপ লাগতো সিভিতে তার থেকে কম পরিমাণ তাপের প্রয়োজন হবে। এই শর্ত থেকেই আমরা বলতে পারি সিপি গ্রেটার দেন সিভি। তাহলে এই জায়গা থেকে আমরা সিপি এবং সিভির একটা সম্পর্ক আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম, এবং আমরা এটা বুঝতেও পারলাম যে কেন স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ থেকে বড় হবে। আমরা সিপি এবং সিভির একটা ইকুয়েশন বা সম্পর্ক আমরা এখানে তৈরি করতেই পারি। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে ব্যবহার করে সিপি এবং সিভির মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। ফার্স্ট আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। যদি আমরা এটা বলতেই পারি ডিকিউ সমান সমান ডিইউ, দ্যাটস পিডিভি। যেটা আমরা বলতে পারি আয়তন যদি আমরা স্থির রাখি তাহলে ডিকিউ সমান সমান ডিইউ, ডিভি সমান সমান 0। আয়তন স্থির রাখার শর্তে আমরা আপেক্ষিক তাপের যে সমীকরণটা সবাই জানি, সিভি সমান সমান ডিকিউ, দ্যাট ইজ এম ইন্টু ডিটিউ। তাহলে ডিকিউ সমান সমান সিভি এম ডিটি। ডিকিউর এই ভ্যালুটা দ্যাট ইজ সিভি এম ডিটি সমান সমান দ্যাটস ডিইউ। সিভি সমান সমান ডিইউ এম ডিটি। 1 মোল গ্যাসের ক্ষেত্রে দ্যাটস এম যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি ডিইউ দ্যাটস ডিটি। সো সিভি সমান সমান ডিইউ বাই ডিটি। আপেক্ষিক তাপ, অন্তস্থ শক্তি, তাপমাত্রার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা এই পর্যায়ে পরিষ্কার করতে পারি। যদি এই সম্পর্কটাকে আমরা এইভাবে এবার লিখতেই চাই, চাপ স্থির রেখে তাহলে আমরা কি লিখব? আমরা লিখব সিপি সংজ্ঞা থেকে ডিকিউ এম ডিটি। সো ডিকিউ সমান সমান সিপি এম ইন্টু ডিটি। তাহলে ডিকিউ যেটা হবে সিপি এম ডিটি, ডিইউ আমাদের পড়ে আসা দ্যাট ইজ সিভিডিটি প্লাস পিডিভি।
যেটা আমরা বলি যে পিভি সমান সমান যদি আর টি হয়, টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, দ্যাটস পি ডিভি বাই ডিটি প্লাস ভি ডিপি বাই ডিটি, দ্যাটস আর ডিটি বাই টি, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। যেহেতু চাপ স্থির, পি ডিভি বাই ডিটি ইকুয়াল 0, দ্যাট ইজ আর। চাপ স্থির, সো পি ডিভি দ্যাট ইজ আর ডিটি। আমরা লিখতে পারি সিপি ডিটি সিভি ডিটি আর ডিটি, এম সমান 1 বা 1 মোল গ্যাসের জন্য। তাহলে সিপি সিভি প্লাস আর। আমরা বলতে পারি সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। সো সিপি মাইনাস সিভি এর একটা ইকুয়েশন আমরা এখানে করতে পারি। যদি আমরা গামাটার সাথে একটু পরিচিত হই, কারণ গামা ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্যারামিটার, সো গামাকে যদি আমাদের পরিষ্কার করে চিনতে হয় বা গামাকে ডিটেলসে ব্যাখ্যা করতে হয়, তাহলে গামাকে ক্লিয়ার করার জন্য বা গামার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পরিষ্কার করে বোঝার জন্য আমরা এই পর্যায়ে আমরা গামাটাকে চিনতে চাচ্ছি। গামা সমান সমান সিপি বাই সিভি। আমরা যেটা জানি সিভি সমান সমান ডি ইউ বাই ডিটি। আমরা গ্যাসের আদর্শ সমীকরণ থেকে যেটা সবাই জানি বা যেটা শিখে আসছি, ডি ইউ সমান সমান 3/2 এন আর ডিটি। তাহলে ডিইউ এই সম্পর্ক এখানে আমরা ব্যবহার করি, দ্যাট ইজ 3/2 এন আর ডিটি বাই ডিটি, 1 মোল গ্যাসের জন্য। ডিটি ডিটি সিভি সমান সমান 3/2 আর। আমরা যখন গ্যাসে ছিলাম, আমরা যে গ্যাসের গতিশক্তি রাশিমালা যখন আমরা প্রতিপাদন করি, তখন আমরা যে গ্যাসটাকে সেখানে ইমাজিন করলাম, সেই গ্যাসটা ছিল 1 পরমাণু। যদি আমরা গ্যাসটা আমাদের বেশিরভাগ মৌলিক গ্যাসে দ্বিপরমাণু, যে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যদি আমাদের সমীকরণটা দাঁড়া করাতাম, তাহলে সেই রেসপেক্টে আমাদের ডিইউ যেটা হতো সেটা 5/2 এনআরটি দ্বি পরমাণু গ্যাসের জন্য। সেই ক্ষেত্রে সিভি 5/2 আর দ্বিপরমাণু গ্যাসের জন্য। যদি আমরা বহু পরমাণুযুক্ত গ্যাস ব্যবহার করতাম, সেই রেসপেক্টে আমাদের ডিইউর যে সমীকরণ হতো সেটা আমরা বলতাম 3 এনআরটি। সেই ক্ষেত্রে আমাদের সিভি এটা হতো থ্রাইস আর। বহু পরমাণু সম্পন্ন গ্যাসের জন্য। তাহলে আমরা সবাই জানি সিভির মান যদি আমরা বের করতে পারি, আমাদের যে সম্পর্কটা দেয়া আছে, দ্যাট ইজ সিপি
minus CV equal R, CP that is R plus CV, তাহলে R plus CV 3/2R that is CP 5/2R. CP R plus five by two R, আমরা যেটা লিখতে পারবো 7/2 that's R, CP R plus thrice R that is 4R. সেই ক্ষেত্রে আমাদের গামার যে মানগুলো হবে এক পরমাণু গ্যাসের জন্য গামা CP 5/2R, CV 3/2R, that's 5/3. Gamma CP by CV দ্বিপরমাণু গ্যাসের জন্য CP 7/2R, CV 5/2R, value 7/5. বহু পরমাণু গ্যাসের জন্য গামা CP by CV that's CP 4R, CV thrice R 4/3. তাহলে গামা এক পরমাণু গ্যাসের জন্য, গামা দুই পরমাণু গ্যাসের জন্য, দ্যাটস গামা বহু পরমাণু গ্যাসের জন্য। তাহলে আমরা যে সমীকরণগুলোতে যাব বা গ্যাসের যে শর্তই দেওয়া হোক, এক পরমাণু গ্যাস, দুই পরমাণু গ্যাস, বহু পরমাণু গ্যাস, সেই ক্ষেত্রে আমরা গামার বিভিন্ন মান ব্যবহার করে আমরা আমাদের উদ্দেশ্যটাকে আমরা প্রয়োগ করতে পারব। এই পর্যায়ে আমাদের ইঞ্জিন পড়ার জন্যে বা ইঞ্জিনটাকে ঠিকঠাক মতো ব্যাখ্যা করার জন্যে আমাদের যে সমস্ত এলিমেন্টগুলো খুব দরকার ছিল বা যেগুলো ব্যবহার করে আমরা ইঞ্জিনটা তৈরি করতে পারবো, সেই অ্যারেঞ্জমেন্টগুলো সম্বন্ধে আমরা একটা পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রথমে তাপশক্তির কথা ছিল, সেটাকে আমরা খুব ভালো মতো করে বুঝি যে ডিজেল পেট্রোলের মধ্যে তাপশক্তি আছে, গ্যাসে তাপশক্তি আছে। আমরা তাপমাত্রাকে দিয়ে তাপশক্তিকে ব্যাখ্যা করতে চাই। সো তাপমাত্রার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তাকে বিভিন্নভাবে পরিচিত করে তাকে বিভিন্নভাবে মাপার একটা পদ্ধতির সাথে আমরা পরিচিত হলাম। আমরা যেই তাপকে ব্যবহার করে ইঞ্জিনে যাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে তাপকে শক্তিতে রূপান্তর করতে গেলে আমাদের অবশ্যই মাধ্যমের ব্যবহার করতে হবে। আর এই মাধ্যমটা যখন আমরা ব্যবহার করব বা মাধ্যমকে যখন আমরা কাজে লাগাবো, তখন আমরা বলি যে গ্যাস হবে আমাদের ইঞ্জিনের ক্ষেত্রে সেই মাধ্যম। আর স্বভাবতই যখন গ্যাস মাধ্যমের কাজ করবে, আমরা গ্যাসটাকে যখন ডিটেলসে না জানবো, তাকে ব্যবহার করতে গেলে আমরা স্বাচ্ছন্দ্য অনুভব করব না। সো গ্যাসকে আমরা যদিও প্রথম পর্বে ছিল, বাট তাকে আবারও আমাদের প্রয়োজনে তাকে ডিটেলসে যতটুকু ব্যাকগ্রাউন্ড দরকার আমরা তাকে ভালো মতো করে ক্লিয়ার করে গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা, সেখানে বয়েলে চার্লসের চাপীয় সূত্র থেকে গ্যাসের সমন্বয় সূত্র বের করে সেখান থেকে গ্যাসের মধ্যে যে শক্তি থাকে সেই শক্তির সমীকরণটাকে জেনে এবং গ্যাসের এই শক্তিটাই যে তার অন্তস্থ শক্তি, সেটাকে রূপায়ণ করে অন্তস্থ শক্তি যেহেতু গ্যাস ব্যবহার করা হলো, সো গ্যাসের আপেক্ষিক তাপের সাথে পরিচিত হওয়া, সিপিকে আরেকটু ডিটেলসে ক্লিয়ার করা, সিভিকে একটু ভালো মতো জানা, সিপি সিভি গ্যাসের জন্য স্পেশাল আপেক্ষিক তাপ, এটাও খুব ক্লিয়ার করে বলা যে কঠিন এবং তরলের জন্য আপেক্ষিক তাপ একটাই, কিন্তু গ্যাসীয় পদার্থের জন্য আপেক্ষিক তাপ দুটো, একটা সিপি একটা সিভি। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। সিপি সিভির সম্পর্ক থেকে আমরা ডিটেলস তোমাকে বোঝানোর চেষ্টা করা হলো যে সিপি সিভি থেকে বড়। কতটুকু বড়? আর পরিমাণ বড়। নিশ্চয়ই আর নিয়ে আমাদের কোনো ভুল ধারণা নাই,
আর গ্যাসের ধ্রুবক 8.3 জুল পার ক্যালভিন। সো আর এর মান আমাদের জানা। সো সিপি সিভির সম্পর্কটাও আমাদের জানা, বাট সিপি সিভির যে সম্পর্কটা আমরা রূপায়ণ করতে যাচ্ছি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকাটা নেবে গামা। গামা সিপি এবং সিভির মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। গামা সম্পর্কটা বের করে আমরা গ্যাসের বিভিন্ন ক্যারেক্টার, গ্যাস যদি এক পরমাণু হয়, গ্যাস দ্বিপরমাণু হয়, গ্যাস যদি বহু পরমাণু হয়, তাহলে সেক্ষেত্রে তার সমীকরণগুলো কিভাবে গামাতে ভূমিকা রাখবে এই জায়গাটা আমরা এই পর্যায়ে বোঝা করার চেষ্টা করলাম। এখন তো যদি ভাবো যে স্যার আমরা তো তাপ ইঞ্জিনে ছিলাম, আমাদের উদ্দেশ্যটাই ছিল তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা, এর মধ্যে এত ইকুয়েশন, এত ইনফরমেশন কেন? আমরা ওই কথাটাই তোমাকে বলতে চাই, তুমি যে অ্যাডভান্টেজটা নিচ্ছ বা তুমি যে বিজ্ঞানের যে কন্ট্রিবিউশনটা ব্যবহার করছো, সেটা মোটরসাইকেলই হোক, মোবাইলই হোক, তুমি বুঝতেই পারছো না যে তোমার এই মোবাইল বা মোটরসাইকেল এই চাকচিক্যের পিছনে একটা বিশাল অপারেশন কেউ সম্পন্ন করে দিচ্ছে। আমরা মোবাইলের জাস্ট ভিতরের অংশটা দেখতে চাই না, কারণ ওটা দেখতে গেলে আমরা মোবাইল ব্যবহারটাকেই এনজয় করতে পারবো না। তেমন তুমি যে মোটরসাইকেলে বা ইঞ্জিনে চলে তুমি মুভ করছো, সেই ইঞ্জিনের যে গুরুত্বপূর্ণ অর্গান তারা যে কিভাবে কাজ করে এই জানতে চাওয়াটা বা দেখাটা খুব কৌতূহলী হওয়া। এবং আমরা চেষ্টা করব এই কৌতূহলের জায়গাগুলো যেন কোনোভাবেই আমরা মুখস্থের মতো একটা কাজ দিয়ে তাকে ছেড়ে না যাই। আমরাও যেন ভবিষ্যতে এই চিন্তাগুলো মাথায় রাখি, এই ছোট ছোট এত ইকুয়েশন, এত সমীকরণ, এত ব্যাখ্যার মধ্য দিয়েই একটা সত্যিকার জিনিস তৈরি করা সম্ভব। আমরা এই গ্যাস, তাপ, তাপমাত্রা, এই সব কিছুকে যে আমরা ব্যবহার করছি তার একমাত্র উদ্দেশ্যই আমরা প্রথম ক্লাসেই তোমাদের বলার চেষ্টা করা যে আমরা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে চাই। আমরা একটা ইঞ্জিন বানাতে চাই যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে, বা তা একটা সহজ কথায় কিউকে ডাব্লিউতে রূপান্তর করবে। কিউ ডাব্লিউতে রূপান্তর হতে চায় না, মাধ্যমের দরকার। মাধ্যম হিসেবে আমরা গ্যাস ব্যবহার করলাম এবং গ্যাসের ডিটেলস ক্যারেক্টারগুলো আমরা এখানে নিয়ে এসে গ্যাসটাকে আমরা ক্লিয়ার করলাম। এরপর যখন ধরো আমরা এই কাজের মধ্যে যাব, বা দুইটা প্রক্রিয়া যে আমাদের কারণর খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রথম লেসনে ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছিলাম, তার একটা ছিল সমষ্ণ প্রক্রিয়া, একটা ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা সমষ্ণ প্রক্রিয়ার যে শর্ত তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে যেখানে তাপমাত্রাটা স্থির থাকবে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা যদি স্থির রাখো, গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা, এর মধ্যে তাপমাত্রা যদি স্থির থাকে, সূত্রটা সরাসরি বয়েল যেটা বলতে চায় V is proportional to 1/P। অতএব PV সমান K। অতএব গ্যাসে এই বয়েলের সূত্র ব্যবহার করেই আমরা সমষ্ণ প্রক্রিয়ার সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যেটা প্রবলেম বা যেটা আমাদের জন্য নতুন, যে যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারটাকে ক্লিয়ার করতে চাই, সেখানে গ্যাসের যে তিনটা প্যারামিটার, দ্যাট ইজ পি, দ্যাট ইজ ভি, দ্যাটস টি, আমরা দেখাবো যে চাপ, আয়তন, তাপমাত্রা তিনটেই একসাথে পরিবর্তন হবে। বাট যখন আমরা গ্যাস পড়ে আসছি তখন কিন্তু আমরা একটাকে স্থির রেখে বাকি দুটার মধ্যে সম্পর্ক তৈরি করা আমাদের উদ্দেশ্য ছিল। তো বয়েল তাপমাত্রা স্থির রাখে, চার্লস আমরা বলি যে চাপ স্থির রাখে, চাপীয় বলে যে আয়তন স্থির রাখে। বাট যখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাই তখন একই সাথে আমাদের চাপ, আয়তন, তাপমাত্রা তিনটেই পরিবর্তন হবে। আর এই তিনটাকে পরিবর্তন করে গ্যাসের কোনো সমীকরণই আমরা আগে দেখে আসিনি বা ব্যাখ্যা করতে পারিনি। ওই পর্যায়ে ব্যাখ্যা করার জন্য যে একই সাথে তিনজনকে দিয়ে আমরা যে সমীকরণটা তৈরি করব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, সেই সমীকরণটা হবে PV গামা। চাপ দ্যাটস পি, আয়তন ভি, এই গামার ব্যাপারটাই অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। আর এই গামাটাকেই আমরা গ্যাসের ক্ষেত্রে ইন ডিটেলস আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এই পর্যায়ে আমরা যখন সমষ্ণ প্রক্রিয়া নিয়ে কথা বলবো, এই প্রক্রিয়ায় যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথা বলবো,
যখন আমরা গামা চলে আসবে আমাদের টপিক্সের মধ্যে, তখন গামাকে আমরা কখনোই আর আননোন মনে হবে না, বা তার যে প্রয়োজনীয় কন্ট্রিবিউশন তাকেও আমরা বুঝতে পারবো যে কোথায় সে ভূমিকাটা রাখছে। সো আমরা যদি নেক্সট ক্লাসে যখন যাব, বা নেক্সট ক্লাস যখন আমরা এই টপিক্সে ঢুকব, আমরা তখন এই সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়াকে আমরা খুব ডিটেইলসে ক্লিয়ার করার চেষ্টা করব, এবং এগুলো পড়তে যে এলিমেন্টস বা টুলসগুলো দরকার হয়, সেই টুলসগুলো আমরা খুব পরিষ্কার করে আমাদের এর মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসা হলো। সো সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং তাকে ব্যবহার করে কার্নোর যে দক্ষতা, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা এটা তোমাদের সাথে আলোচনা করতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সব সময় জ্ঞানের সাথেই থাকতে হয়। সো সময়টাকে আমরা জ্ঞানের পিছনেই ব্যয় করি, আমরা সত্যিকার অর্থেই বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি। সময় আমাদের জন্য স্থির হয়ে নাই, সময়টা কিন্তু চলে যাচ্ছে। সো এই সময়টাকে আমরা ব্যবহার করে আমরা নিজেদেরকেই আর একটু উঁচু জায়গায় নিয়ে যেতে চাই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, শুভকামনা সবার জন্য। ধন্যবাদ।